এদিকে পতন শুরু হয়ে গেছে বিএনপির। পদত্যাগ করছেন মির্জা ফখরুল। দুই দিক থেকে ফেঁসে গেলেন তারেক রহমান। দিল্লি থেকে রাজনীতির খেলা ঘুরিয়ে দিলেন শেখ হাসিনা। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু হঠাৎ কি কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মির্জা ফখরুল? কোথায় কি হচ্ছে হতে যাচ্ছে বলা যাবে না, শুধু বলবো আলহামদুলিল্লাহ বলুন। আপনারা দেখতেছেন না বিএনপির মধ্যে কিভাবে ভাঙনের সুর। এরই মধ্যে বিএনপির মহাসচিব স্বয়ং একটা দলের স্বয়ং সাধারণ সম্পাদক তিনি বিএনপি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন, রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। দুঃসময় দলের হাল ধরা ছিল, আর এখন সুসময় রাজনীতি থেকে অবসরে যাবে। বুঝেন নাই বোমার আয়োজন কেমনে চলতেছে, যে কোনো সময় বাস্টিং। এরই মধ্যে শেখ হাসিনা সাকিব আল হাসান সহ 7 সাবেক এমপিকে দিল্লিতে ডেকে নিয়ে বৈঠক করলেন। এমন খবর আসলে কি বার্তা দেয়? সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। তার যে সরকার এখন পতনের একদম কাগারে চলে এসেছে, হয়তোবা আওয়ামী লীগ কোনটা সাজে সে কারণে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি পতন হবে, কিন্তু দেখবেন হুট করে বিএনপি সরকার পতন হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। এটা একদম পানির মতো ক্লিয়ার। বাংলাদেশের যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করেন, তার যে এখন মাইন্ডটা চিপায় পড়ে গিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। সো এই মাইন্ডটা চিপা থেকে উত্তরণের কোনো পথ নাই, একটাই পথ, ক্ষমতাচ্যুত হওয়া। আমরা রাস্তা থেকে যাব না, আমার আসার উদ্দেশ্য একটাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে এবার রাজপথে রুমিন ফারহানা দিলেন কঠিন হুঁশিয়ারি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার সত্যি সত্যি পতন হতে চলেছে বিএনপি সরকারের? একদিকে বিএনপি থেকে পদত্যাগ করতে চাচ্ছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এবার দুই দিক থেকে ফেঁসে গেছেন জনাব তারেক রহমান। দর্শক মন্ডলী, এই মাইনকাসিপাই থেকে বের হওয়ার একটা মাত্রই পথ খোলা আছে, সেটা হচ্ছে জনাব তারেক রহমান বা বিএনপি সরকারের পতন, এমনটাই দাবি করছেন বিশ্লেষক। দর্শক, এছাড়াও সেই বিশ্লেষকটি আরো বলছেন এই মুহূর্তে যদি বিএনপি সরকারের পতন ঘটে যায় তাহলে অবশ্যই ক্ষমতায় আসতে চলেছে আওয়ামী লীগ। দর্শক, সেই বিশ্লেষকের এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ এখনো কি সেই পরিস্থিতি তৈরি হয়েছে যেই পরিস্থিতিতে বিএনপি সরকারের পতন হতে পারে, অথবা আপনি কি মনে করছেন এই মুহূর্তে তারেক রহমান সরকার থেকে বিদায় নেওয়া উচিত কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা রাস্তা থেকে যাব না, আমার আসার উদ্দেশ্য একটাই। আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? এই জনগণ, আপনারা সব সোচ্চার হন। আমরা আগে সরকার চাই, আগে সরকার অনেক ভালো ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে এবার রাজপথে রুমিন ফারহানা দিলেন কঠিন হুঁশিয়ারি। সম্প্রতি বিরোধী দল ও সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অবৈধ বিল পাশ করে বিএনপি। এরপর থেকে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে এতদিন বিএনপির বিরুদ্ধে সংসদে ঝড় তুলে আসছিলেন রুমিন ফারহানা। দেশটা কারো বাপের না। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। কিন্তু এবার সংসদে নয়, এর ফয়সালা করতে রাজপথেই আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নামলেন রুমিন ফারহানা। তিনি বিএনপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি কোনো দলের হয়ে আসিনি, আমি আজকে আসতে বাধ্য হয়েছি। কিন্তু যে সংসদকে মানুষের আস্থার স্থান বলা হয়, কিন্তু 52% মানুষের সমর্থন পাওয়া প্রাচীন দল আওয়ামী লীগকে সংসদে অবৈধভাবে নিষিদ্ধ করে আজ সেই সংসদের প্রতি আর মানুষের আস্থা বিন্দু পরিমাণ নেই। আওয়ামী লীগ নিয়ে কেন এত জুজুব হয় আমরা তা ভালো করেই বুঝি। বিএনপিকে রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি আওয়ামী লীগের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আরও কঠিন তীব্র আন্দোলন চালিয়ে যাব, দেখা যাবে এই সরকারের কত দম আছে। এদিকে আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার সবসময় এমন সরব হয়ে থাকাকে নেটিজেনদের কিছু অংশ মনে করছেন শেখ হাসিনার শাসনামলে রুমিন ফারহানা আওয়ামী লীগ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, তাই তিনি আওয়ামী লীগের এমন কঠিন দুঃসময়ে এমন বড় বড় কথা বলছেন। আপনারা দেখতেছেন না বিএনপির মধ্যে কিভাবে ভাঙনের সুর। এরই মধ্যে বিএনপির মহাসচিব স্বয়ং একটা দলের স্বয়ং সাধারণ সম্পাদক তিনি বিএনপি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন, রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। 17 বছর ধরে এই লোকটা বিএনপিকে টাইনা তুলছে, বিএনপির একমাত্র প্রতিনিধিত্ব করছে। দুঃসময় দলের হাল ধরা ছিল, আর এখন সুসময় রাজনীতি থেকে অবসরে যাবে। বুঝেন নাই বোমার আয়োজন কেমনে চলতেছে,
যে কোনো সময় বাস্ট হয়ে যাওয়ার আগেই এখন অবসরে যাবেন, থাইল্যান্ড বা লন্ডনে গিয়ে অবসরকালীন সময় কাটাবেন। রাজনীতি থেকে কখনো অবসর হয় না। আর দুঃসময় দলের জন্য পরিশ্রম, সুসময় অবসর নেওয়া, এটা কিসের ইঙ্গিত বহন করে ট্যাডটা পাইতেছেন না? মির্জা আব্বাস একজন সিনিয়র টাইপের নেতা ছিলেন। ছেলের বয়সী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্যাতনের লোকটা রক্তক্ষরণ হয়ে একবার বেড়ে নিষ্ঠ করে ফেলছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বিএনপির বুড়া ভামগুলা বুঝতেছে না ওদের পরিস্থিতি কোন দিকে যাবে, ওদের পরিণতি কত ভয়াবহ ভোগ করবে ওরা। সুরঙ্গ থেকে তো ভাইগে যাবে ওদের বর্তমান বাপ তারেক রহমানকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এইগুলো লড়তে চলতে পারবে না। আর এই কারণে এরা এখনই অবসর যাওয়ার ইঙ্গিত দিতেছে। কোথায় কি হতে যাচ্ছে বলা যাবে না, শুধু বলবো আলহামদুলিল্লাহ বলুন। আপনারা যারা দল করছেন যদি ভাবেন হাত গুটিয়ে কোনো কার্যক্রম না করে বাড়িতে থেকে নিরাপদ থাকবেন, তাহলে সেটা ভুল। আজকে আপনার কোনো একজন সহযোদ্ধা, কালকে আপনি, পরশু আর একজন, এভাবেই একজন করে ওদের হাতে শিকার হইতে হবে। সুতরাং ভাই, নীরব থাকা যাবে না। যে আমার ভাইয়ের হাত কেড়ে নিয়েছে ওর হাতও আমি রাখবো না। যে আমাদের ঘর পড়াইছে অর্ঘ রক্ষত থাকতে পারে না। যার অতি উৎসাহীপনার কারণে, যার কারণে আমার পরিবারের স্বজনরা বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, তারও স্বজনরা ঘরে থাকতে পারবে না। মনে রাখবেন, ডেভিল ইনুস বিদায় হয়েছে ঠিক, কিন্তু তার প্রতিচ্ছবি পুত্র ফ্যাসিস্ট তারেক আসছে। গত 2 মাসে সারা দেশে আমাদের প্রায় 10 জন সহযোদ্ধা ভাইকে নির্মমভাবে হত্যা করছে, অর্ধশতাধিকের মতো নির্মমভাবে নির্যাতন করে হাসপাতালের বেডে শোয়াই দিয়েছে। তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আর কত আপনারা নীরব থাকবেন? হাত থাকতে পিঠ পেতে আর মার খাইয়েন না। মনে রাখবেন, ক্ষমতায় সেটা পাগলা কুত্তার মতো হয়ে গেছে। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক সহ এর সব কটা মন্ত্রী ধ্যান কেমনে আবল তাবল উল্টা পাল্টা কথা বলতেছে। ওরা ভাবতেছে কি ক্ষমতা ওদের বাপের ক্ষমতা, ওদের উত্তরসূরি ক্ষমতা চিরকাল থাইকে যাবে। আর এই কারণে এখন পাগলা কুত্তার ন্যায় পরিণত হইতেছে। বিশ্বাস রাখুন, জনগণ রাজপথে নামার জন্য আপনার ডাকের অপেক্ষায় আছে। সুতরাং নেতৃত্ব দিতে হবে ভাইয়ের আমার। হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কোন নেতা কি বলবো শোনার সুযোগ নাই। নেত্রী কি বলে শুধু সেইটা করেন। নেত্রী এই পর্যন্ত অনেকবার বলছে, আপনারা হাত থাকতে পিঠ পেতে কেন মার খেতেছেন? যে আপনার হাত নিচে আপনার তার হাত কি বিভাগ কত থাকে, যে আপনার ঘর করেছে তার ঘর কি বিভাগ কত থাকে। আর ওপেন না পারেন গেরিলা। মনে রাখবেন, আওয়ামী লীগের গেরিলা বাহিনীর কাছে নাস্তা নেবুদ হইয়া পালাই যেতে বাধ্য হয়েছিল। দেশ বাঁচাতে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাহলেই বিজয় আমাদের আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। দেশের ইতিহাসে সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় 2 বছর ধরে আছেন বাংলাদেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্য 2024 সালে তার দলের পতনের পর আর বাংলাদেশে ফিরতে পারেননি। এর মধ্যে বিএনপি ক্ষমতায় আসার পর সম্প্রতি সাকিবের দেশে ফেরা এবং বাংলাদেশ দলের হয়ে খেলার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এমন আলোচনার মধ্যে খবর হলো, সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সাকিব সহ আওয়ামী লীগের 7 জন সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে দিল্লিতে যান। সাকিব ছাড়া বাকি 6 জনের মধ্যে মৌলভীবাজার, শেরপুর, লক্ষ্মীপুর এবং চুয়াডাঙ্গার 1 জন ও ময়মনসিংহের 2 জন সাবেক সংসদ সদস্য ছিলেন। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক সংসদ সদস্য দাবি করেছেন, আলোচনায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ও দলটির ভবিষ্যৎ কর্মতৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। তাদের দাবি, খুব শিগগিরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে আইনিসহ নানামুখী তৎপরতা শুরু করবে দলটি। প্রশ্ন হলো, বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা নিয়ে নানা মহলে আলোচনা শোনা যাচ্ছে। এরই মধ্যে শেখ হাসিনা সাকিব আল হাসান সহ 7 সাবেক এমপিকে দিল্লিতে ডেকে নিয়ে বৈঠক করলেন। এমন খবর আসলে কি বার্তা দেয়? বৈঠকে ছিলেন এমন কয়েকজন নেতা বলছেন, আওয়ামী লীগ রিফাইন্ড হবে মানে বড় রকমের পরিবর্তন দলটিতে আসতে যাচ্ছে, তবে সেটি শেখ হাসিনার নেতৃত্বেই হবে, এমন ধারণাই তারা বৈঠকে পেয়েছেন। অন্যদিকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের সূত্র ধরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ে আগামী মাসের প্রথম দিকে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে পানি, সীমান্ত এবং বাণিজ্য সমস্যার সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যু নিয়ে আলোচনা হবে। শিগগিরই যে এমন একটা বৈঠক হতে যাচ্ছে সে ইঙ্গিত 16 এপ্রিল দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল দিয়েছেন। সাকিব আল হাসান দিল্লিতে গিয়েছেন, সেখানে তিনি দেখা করেছেন দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে। সাকিব আল হাসানের সাথে আওয়ামী লীগের আরো 6 জন সংসদ সদস্য দিল্লিতে গিয়েছিলেন। এই 6 জন সাবেক সংসদ সদস্য এখন কলকাতায় আছেন। এরা হলেন মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, শেরপুর সদর আসনের সাবেক এমপি ছানোয়ার হোসেন ছানু, লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ও চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক এমপি আলী আজগর টগর। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা গত 2 বছর ধরে দিল্লিতে দলীয় নেতাদের ডেকে নিয়ে বিভিন্ন সময় বৈঠক করেছেন। প্রায় এই ধরনের বৈঠক হয়, সেসব বৈঠকে বিভিন্ন দিক নির্দেশনা তিনি দিয়ে থাকেন। তবে এবারের বৈঠকটি এমন এক সময় হয়েছে
যেখানে কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করা হয়। আবার একই সময় বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে 6 দিনের মধ্যে জামিন দেওয়ার ঘটনাও ঘটেছে। এরপর থেকে বাংলাদেশে নানা মহলে আলোচনা চলছে শিরীন শারমিনকে সামনে রেখে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা শুরু হতে পারে। এমনকি কেউ কেউ শিরীন শারমিন কি জোহরা তাজউদ্দিনের ভূমিকা নিতে পারবেন কিনা সে সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন কলামও লিখছেন। আবার বাংলাদেশের একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে শেখ হাসিনার অসম্মতি থাকায় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা 2 দফা ভেস্তে গেছে। শেখ হাসিনার সাথে বৈঠকে ছিলেন দলটির এমন 3 জন সাবেক এমপি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন রিফাইন্ড আওয়ামী লীগের গুঞ্জন, শিরীন শারমিনের জামিন, দলের বর্তমান অবস্থা এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের যে কথাটি উঠে এসেছে সেটি সত্যি নয় বলে তারা দাবি করেছেন। ইতিমধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা ও উপজেলা এবং থানা কমিটি করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা এমপিদের সাথে তাদের নিজ নিজ জেলায় কমিটি গঠন নিয়ে কথা হয়েছে। এই 3 সাবেক এমপি দাবি করেছেন নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল করা প্রায় বন্ধ ছিল, কিন্তু এখন নতুন করে মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। 17 এপ্রিল বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় মিছিলের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা 3 এমপি বলেছেন তাদেরকে জানানো হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রিফাইন্ড বা পুনর্গঠন এরই মধ্যে শুরু হয়ে গেছে, তবে সেটি এখন যেভাবে শেখ হাসিনার নির্দেশে চলছে সেভাবেই আওয়ামী লীগের কমিটিও পুনর্গঠন হবে বলে তারা দাবি করেছেন। সেক্ষেত্রে রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা শোনা যাচ্ছে সেটি ঠিক নয় বলে তারা দাবি করেছেন। দর্শক, এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির মরিশাস যাওয়ার পথে ভারত সফর করেছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঠিক কোন কোন বিষয় নিয়ে এই সফরে আলোচনা হয়েছিল তা জানানো হয়নি, তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই 2 দিনের সফরে গঙ্গা পানি চুক্তি, জ্বালানি সাহায্য সহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল বলে জানানো হয়। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বাংলাদেশ ভারতের কাছ থেকে শেখ হাসিনার আমলে বসানো পাইপলাইন দিয়ে ডিজেল চেয়ে আসছে। সব মিলে মার্চ থেকে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে সর্বমোট 30,000 মেট্রিক টন ডিজেল এসেছে। সবশেষ গত 14 এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে 8,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে। খলিলুর রহমানের সফর নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় তোলা হয় বাংলাদেশের পক্ষ থেকে। এ নিয়ে ভারতের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা বাংলাদেশের এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। সূত্রগুলো বলছে ঠিক একই ধরনের কথা ভারতের পক্ষ থেকে গত অন্তর্বর্তী সরকারের আমলেও বলা হয়েছিল। গত বছরের 26শে নভেম্বর ঠিক একই প্রশ্নের জবাবে একই রকম উত্তর দিয়েছিলেন জয়সওয়াল। বলেছিলেন নাগরিকত্ব ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন একটি অনুরোধ ভারতের বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা হবে। জয়সওয়াল তখনও বলেছিলেন তারা বাংলাদেশ থেকে এমন একটি অনুরোধ পেয়েছেন, বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। তারা সব স্টেক হোল্ডারের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেবেন। দিল্লির একাধিক সূত্র বলছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটির চেয়ে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার ইস্যুটি। 16 এপ্রিলের ব্রিফিং এ রণদীপ জয়সওয়াল সেই ইঙ্গিত দিয়েছেন, বলছেন ভারত বাংলাদেশের সমস্ত ঘটনা প্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। জয়সওয়াল আশা করেছেন উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রগুলো বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনটি বাংলাদেশের সংসদে পাশ হয়। প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের আমলে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল তখন ভারতই প্রথম কোনো দেশ যারা আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করে প্রতিক্রিয়া জানিয়েছিল, তাহলে এবার কেন ভারত চুপ আছে? সূত্রগুলো বলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে 23 ও 29 এপ্রিল। এরপর মে মাসের শুরুর দিকে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনে যেহেতু বাংলাদেশ একটা বড় ইস্যু, সে কারণে ভারত এখন বাংলাদেশ ইস্যুতে কোনো বার্তা দিতে চায় না। 2 নৌকায় নাকি পা রাখলে পরিণতি খুবই ভয়াবহ হয়। বিএনপিরও কিন্তু সেম ভয়াবহ পরিণতি হতে চলেছে। ডক্টর ইউনূস যখন আমেরিকার সাথে গোপন চুক্তি করে তখন কিন্তু এই জামাত ইসলামী এবং বিএনপি সম্মতি দিয়েছিল। সেই সম্মতিক্রমেই কিন্তু ডক্টর ইউনূস সেই গোপন চুক্তিটা করে ফেলে এবং এই আমেরিকার গ্রিন সিগন্যালে কিন্তু সিস্টেমেটিক ভাবে
বিএনপি ক্ষমতায় আসে, আর বিএনপি ক্ষমতায় না আসলো জামাত ক্ষমতায় আসতো। এই দুটা রাজনৈতিক দলই কিন্তু আমেরিকার মদতপুষ্ট, এখন আমরা সকলেই অবগত আছি। কিন্তু বিএনপি কি করেছে? আমেরিকার সমর্থন নিচ্ছে, আমেরিকার সাথে বিতর্কিত সম্পর্ক ভালো রাখছে, এবং 12 ফেব্রুয়ারি মামুভাইরা নির্বাচনের পর ভারতের সাথে সম্পর্ক ভালো করছে। শুধু ভালো না, অতীতের যত সম্পর্ক ছিল ভারতের সাথে বিএনপির, তার থেকেও ভালো সম্পর্ক এখন বর্তমানে বিএনপি সরকারের সাথে ভারত সরকারের। কেন হঠাৎ করে ভারত প্রীতি এত বেড়ে গেল বিএনপির? তার মেইন রিজন হচ্ছে ভারতের উপর নির্ভরতা। কারণ বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয়, দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে হয়, এবং বাংলাদেশের মানুষের জনরোষে পড়তে না হয়, ভারতের সাথে বাধ্য হয়ে সম্পর্ক ভালো রাখতে হবে। কারণ ভারত যদি তাদের দেশ থেকে অনেক পণ্য রপ্তানি না করে, তাহলে কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে যাবে, এবং ভারত যদি ডিজেল না দিত বা ডিজেল সামনে আরো না দেয়, বাংলাদেশে একজন আরেকজনকে কামড়াকামড়ি করে মারবে পেট্রোল পাম্পে। অলরেডি বাংলাদেশ জ্বালানি সংকটে পড়ে গিয়েছে, এখনো আদানিকে অনেক টাকা দেওয়া হয়নি, আদানির টাকাও বকেয়া। সো চারিদিক থেকে ভারত কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। সো আমেরিকার ব্যাপারটাকে মাথায় রেখে হলো ভারতের সাথে বাধ্য হচ্ছে সম্পর্ক ভালো করতে এই বিএনপি সরকার। আর এখানেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে, কারণ পাকিস্তান কোনোভাবেই চায় না বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক ভালো করুক। পাকিস্তান সিস্টেমেটিক ভাবে আমেরিকাকে এখন উস্কিয়ে দিচ্ছে যে বিএনপি সরকার এখন ভারতের সাথে সম্পর্ক ভালো করে ফেলছে। ভারত আবার আওয়ামী লীগ আমলে যেভাবে বাংলাদেশে আধিপত্য বিস্তার করছে, সেম ভাবে আবারও কিন্তু ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে। সো এখন আমাদের -2 ফর্মুলাই খেলতে হবে। এই বিষয়গুলো কিন্তু পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থা আমেরিকার সিআইএ এর সাথে মিলে খেলাগুলো খেলার চেষ্টা করছে, এবং পাকিস্তানি মেইন আমেরিকাকে উস্কিয়ে দিচ্ছে, যাতে করে আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেম ভাবে জামাত ইসলামী এবং এনসিপি টোপাইদেরকে দিয়ে আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটিয়ে বিএনপিকে হটিয়ে একেবারে তাদের মদত পুষ্ট একেবারে জামাত ইসলামী মানে তাদেরই সন্তান পাকিস্তানের, এবং আমেরিকাও চাই সিস্টেমেটিক ভাবে এরকম বিপ্লব ঘটিয়ে একেবারে একটি বিপ্লবী সরকার চিরস্থায়ীভাবে বসাতে, মানে তাদের পাপের সরকার। সো বিএনপি পড়ে গিয়েছে এখন দোটা নাই, না পারতেছে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে, না পারতেছে আমেরিকার সকল স্বার্থ এবং পাকিস্তানের সকল স্বার্থ রক্ষা করতে। এইদিকে বিতর্কতভাবে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ বিএনপির বিরুদ্ধে খেলা টেকনিক্যালি ভাবে শুরু করে দিয়েছে, সামনে ভালো থাকলো, আস্তে আস্তে করে জামাত ইসলামী এবং এনসিপিকে আবার ফুয়েল দিচ্ছে, শক্ত করে সংগঠিত করে রাজপথে নামার জন্য প্ল্যানিং তৈরি করছে। সেই কারণে সার্জিস আলম তারেক জিয়াকে ডাইরেক্ট হুমকি দেয় রানিং প্রধানমন্ত্রীকে যে বাংকার বানিয়ে কোনো লাভ নাই, এবং এবি পার্টির নেতারাও তারেক জিয়াকে হুমকি দেয়, চুনোপুটিও তারেক জিয়াকে হুমকি দেয়। অনেকেই তো বলতে শুনেছি যে বাড়ির নিচে বাংকার বানিয়ে সুড়ঙ্গ বানিয়ে যদি পালাতে চান, একেবারে সুড়ঙ্গের মুখ ভারতের ওই সাইডে দিয়ে, তাহলে অন্তত বেঁচে ফিরতে পারবে। যদি বাংলাদেশের কোনো সাইডে থাকে, ওই জায়গায় আর বেরোয়া হবে না, আবার সুড়ঙ্গের ভিতরে ঢুকে যেতে হবে। এই হচ্ছে যে পরিস্থিতি, মানে তারেক জিয়াকে যেভাবে অ্যাটাক করা প্রয়োজন, যেভাবে ছোট করা প্রয়োজন, তারেক জিয়ার যে সকল নেগেটিভ বিষয় আছে যেভাবে প্রচার করা প্রয়োজন অনলাইনে, সকল কিছু এখন প্রচারণা চলতেছে। কারণ আওয়ামী লীগের অপশন তো এখন বাদ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এখন অপশন শুধু বাকি আছে বিএনপি। বিএনপির ইমেজ একেবারে ধ্বংস করে দিতে পারলে, বিএনপিকে যদি আন্দোলন সংগ্রাম করে নেমে আরেকটি গণঅভ্যুত্থান ঘটা দিতে পারে, বিএনপি পতন হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিএনপিরও পতন, তাহলে একটা বিপ্লবী সরকার গঠন করে সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে দেশটাকে পাকিস্তানের মতো পরিচালনা করবে। আমেরিকা যা স্বার্থ আছে সকল কিছু চোখ বন্ধ করে পূরণ করতে বাধ্য থাকবে, কারণ তারা দুর্বল সরকার। পাকিস্তান যাই চাবে তাই হবে। আমেরিকা সবসময় চাই যে দেশগুলা তার কথা শুনছে না, শক্ত প্রভাবশালী সরকার, সেই দেশগুলো সরকারকে পতন করিয়ে একটি দুর্বল সরকার বসানো। দুর্বল সরকার হলে তাদের জনপ্রিয়তা, জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে, ভোটাভুটির ব্যাপার না থাকলে, তাহলে আমেরিকা যা সত্য দিবে, যা চাইবে, ওই সরকার ভয়ে তা করতে বাধ্য থাকবে। ওই রকম সরকার আমেরিকা করতে চাচ্ছে। এখন বিএনপি ওই রকম সরকার হয়নি, কারণ বিএনপি কিন্তু জনপ্রিয়তা আছে, জনগণের হালকা হলো ম্যান্ডেট আছে, আওয়ামী লীগের কাছাকাছি বড় সংগঠন বিএনপি। তাই বিএনপি জনগণের বিরুদ্ধে গিয়ে অনেক স্বার্থ আমেরিকা পূরণ করতে পারবে না। আমেরিকা যা চাই সেটা আমেরিকা পাচ্ছে না ক্ষমতা বিএনপি আসার পরে। তাই বিএনপি বাধ্য হয়ে এই ভারতের সাথে সম্পর্ক রাখতে হচ্ছে, কারণ নিজেদের সাথে, বাংলাদেশের জনগণের সাথে। এটাও কিন্তু শেখ হাসিনা করেছিল, তখন শেখ হাসিনা নামে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল। যখন শেখ হাসিনা ডিজেল আনার জন্য পাইপলাইন করেছিল, বলতেছিল ইন্ডিয়া খনন করে বাংলাদেশের থেকে কি কি জিনিসগুলো নিয়ে যাচ্ছে, আমরা সবাই চলেন সেই পাইপলাইন ধ্বংস করে দিব, যাতে ইন্ডিয়ার কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশে সাপ্লাই করতে না পারে শেখ হাসিনা। কিন্তু আজকে দেখেন, সে ইন্ডিয়ায় উল্টা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ডিজেল সাপ্লাই করছে ওই পাইপলাইন দিয়ে। শেখ হাসিনা দেশের জন্য কত গুরুত্বপূর্ণ জিনিস বানিয়ে গিয়েছিলেন। এভাবে করে হাজার হাজার বিষয় নিয়ে শেখ হাসিনার নামে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। এখন বিএনপি ক্ষমতায় বসে সকল কিছু বুঝতে পারছে, বিএনপিও জানে আমরা বাধ্য হয়ে হলো ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে। আমেরিকা যতই প্রভাবশালী হোক, আমেরিকা কিন্তু বাংলাদেশের স্বার্থের জন্য ওইরকম গুরুত্বপূর্ণ না। হয়তো বা টাকা পয়সা দিয়ে টেকনিক্যালি ভাবে রেজিস্ট্রেস করাতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার্থে ভারত ছাড়া আর কোনো দেশ অত গুরুত্বপূর্ণ না। পাকিস্তান তো গুরুত্বপূর্ণ নাই, কারণ পাকিস্তান থেকে আমরা কোনো কিছু আমদানি করতে পারবো না। আর কি এবার রপ্তানি করবো বাংলাদেশ থেকে? পাকিস্তান তো ওইরকম কেনার জন্য টাকাই নেই। পাকিস্তান থেকে আমরা কোনো কিছু যদি আমদানিও করি, পাকিস্তান আমাদেরকে পাথর ছাড়া কিছু দিতে পারবে না। তারা নিজেরাই না খাই মরতেছে, তারা নিজেরা শুধু বাংলাদেশে জঙ্গি রপ্তানি করতে পারবে, আর কিছুই পারবে না। সো পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের মানুষের এবং যে সরকার আসবে তাদের অনেক স্বপ্ন কোনো লাভ নাই। পাকিস্তান না খেয়ে শুধু রকেট বানায়, বিমান বানায়, এই বানায়, সেই বানায়, মিসাইল বানায়, কারণ পাকিস্তান একটা
যুদ্ধ করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়, কারণ ভারত কখন আক্রমণ করে সে ভয়ে থাকে। যে পাকিস্তানের মানুষ না খেয়ে হলো যুদ্ধের অবস্থায় থাকে, কিন্তু বাংলাদেশের মানুষ তো ওই অবস্থায় নেই। বাংলাদেশের মানুষ ভোজন রসিক মানুষ, যুদ্ধ পছন্দ করে না, ভালো খেতে চায়, ভালোভাবে চলতে চায়। সো বাংলাদেশের মানুষ মিজাইল টিজাইল না বানিয়ে হলো ভালো খানা খেতে চায়। সেই কারণে বাংলাদেশের মানুষ যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, বিদ্যুৎ থাকে না, স্বাস্থ্যকার ঠিক থাকে না, ভালো খানা খেতে পারে না, তখনই কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে জনরোষের সৃষ্টি হয়। তখনই কিন্তু ওই সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে যায়, যেটাই 2 মাসে তারেক জিয়া সরকারের সাথে ঘটছে। এবং তারেক জিয়া সরকার এখন পতনের একদম কাগারে চলে এসেছে। হয়তোবা আওয়ামী লীগ কোনটা সাজে সে কারণে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি পতন হবে, কিন্তু দেখবেন হুট করে বিএনপি সরকারের পতন হয়ে যাচ্ছে। আর যদি পতন না হয়, টেনে টুনে 5 বছর পর্যন্ত হয়তো যাবে, এর পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। এটা একদম পানির মতো ক্লিয়ার। বাংলাদেশের যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করেন যে রাজনীতি বোঝে না, সেও মুখস্থ বলবে পরবর্তীতে নির্বাচন হলে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে আওয়ামী লীগ 100% ক্ষমতা আসবে। আন্দার ভাই কানওয়াই কথা বলবে, এটাই হচ্ছে বাস্তবতা। সো তারেক জিয়া যতই কান্নাকাটি করুক, যতই কিছু করুক, তারেক জিয়া এখন মাইন্ডকাট চিপায় পড়ে গিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। সো এই মাইন্ডকাট চিপা থেকে উত্তরণের কোনো পথ নাই, একটাই পথ, ক্ষমতাচ্যুত হওয়া। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও কি শেখ হাসিনার মতো সেফ এক্সিট পাবে, সেটাও কিন্তু দেখার বিষয়। দেখা যাক আর কতদিন, কত মাস, কত বছর এইভাবে টিকে থাকতে পারে বিএনপি সরকার। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।